ঠিক আছে, তাহলে পলিজেনিক ইনহেরিট মানে হচ্ছে সঞ্চারিত হওয়া। তাহলে পলি মানে অনেক গুলি জিন সঞ্চারিত হবে বা অনেকগুলি জিন সঞ্চারণের মাধ্যমে যখন কোন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করবে, অনেকগুলি জিন সম্মিলিতভাবে যখন কোনো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বা বিশেষ কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে, তাহলে সেটাই হচ্ছে কি পলিজেনিক ইনহেরিটেন্স। মানে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে এই জিনগুলি স্থানান্তরিত হওয়ার মাধ্যমে যখন বিশেষ কোনো বৈশিষ্ট্য প্রকাশ করবে, সেইটাই হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স মানে সঞ্চারিত হওয়া। তো ভিন্ন ভিন্ন স্বতন্ত্র লোক আছে অবস্থান করে অনেকগুলি জিন যখন একই ফিনোটাইপ বা চরিত্র নিয়ন্ত্রণ করে, তখন তাদের পলিজিন বা মাল্টিপল জিন বলে। তাহলে ভিন্ন ভিন্ন লোক আছে। লোকাস কাকে বলে আমরা তো জানি নাকি? লোকাস বলো তো একজন। ক্রোমোজোমের জিনের অবস্থান। যে জায়গায় ক্রোমোজোমের জিন অবস্থান করে, ক্রোমোজোমের সেই নির্দিষ্ট জায়গাটাকে বলা হয় লোকাস। তাহলে যেহেতু ভিন্ন ভিন্ন লোকাস, তাহলে জিনটা হবে ভিন্ন ভিন্ন। অনেকগুলি জিন যখন একই ফিনোটাইপ বা চরিত্র নিয়ন্ত্রণ করে, তখন তাদের পলিজিন বা মাল্টিপল জিন বলে, এবং এই জাতীয় বৈশিষ্ট্যগুলোকে বলা হয় পলিজেনিক বৈশিষ্ট্য। যখন এই পলিজেনিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, তখন তাকে বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স। তো পলিজেনিক ইনহেরিটেন্সের যে সংজ্ঞা, এটা কি বুঝতে কোনো অসুবিধা আছে? ওকে, এটা একটু ভালো করে শিখতে হবে। এখন আমরা পরেরটা দেখি, যে নিগ্রোদের গায়ের রং অনেক সাদা, তাই না? আচ্ছা, কালো। তাহলে আপনারা নিগ্রো চিনেন। তাহলে নিগ্রো এবং শ্বেতাঙ্গ লোকের মধ্যে ক্রসের ফলে যে সন্তানগুলি জন্ম লাভ করে, তাদেরকে বলা হয় মিউল্যাটো। কি বলা হয়? মিউল্যাটো। তো নিগ্রো এবং শ্বেতাঙ্গ লোকের মধ্যে ক্রসের ফলে সৃষ্ট মিউল্যাটোদের গায়ের রঙের বংশগতি পলিজেনিক ইনহেরিটেন্সের উদাহরণ। অর্থাৎ একজন শ্বেতাঙ্গ আর একজন নিগ্রো যদি হাজব্যান্ড ওয়াইফ হয়, তাদের যে ছেলে মেয়েগুলি হবে সেইগুলি হবে মিউল্যাটো। তো এইবার একটু খাতায় সবাই লিখেন, এটা হাতে কলমে শিখতে হবে, নয়তো ভুল হয়ে যাবে। নিগ্রোদের বর্ণ সৃষ্টিকারী 2 জোড়া জিন হলো M1, মানে প্রকট জিনটা লিখে নেন সবাই। নিগ্রোদের বর্ণ সৃষ্টিকারী 2 জোড়া জিন M1, M1, M2, M2 এই জিনোটাইপ। ঠিক আছে, নিগ্রোদের বর্ণ সৃষ্টিকারী 2 জোড়া জিনোটাইপ, জিন না লিখে লিখেন জিনোটাইপ। এটা সবাই লিখে নেন। ঠিক আছে, এটা আমি হাতে কলমে শেখাবো আজকে। সবাই, আমি কিন্তু ক্লাস শেষে দেখবো খাতাটা। দেখে দেখে লিখবেন, অনেকে তারপরেও ভুল করবেন। তো সবাই কি লিখছেন? সবাই লিখবেন, সবার খাতাটা দেখবো। দ্রুত শেষ। এরপরে এইখানে লিখে ফেলেন যে F1 জেনারেশনের যে ক্রসটা হবে সেটা লিখেন নিগ্রো আর ওই যে শ্বেতাঙ্গ। এরপরে আবার জিনোটাইপটা লিখেন M1, M1, M2, M2, এভাবে লিখে ফেলেন জিনোটাইপগুলি। তারপর যে জনন কোষ লিখতে হবে, জনন কোষ লিখে আমি একটু দেখাই দিই। ঠিক আছে, জনন কোষ লিখে এই যে এইখানে লিখতে হবে জনন কোষ বা গ্যামেট। এইখানে লিখবেন গ্যামেট।
তো গ্যামেটগুলি বৃত্তের মধ্যে এইভাবে দেখান। তো এখানে সবাই এভাবে দাগ না টেনে ওই চেকার বোর্ডের মধ্যে দেখাবেন, ঠিক আছে? এটা দাগ না টেনে চেকার বোর্ডের ভিতর দেখাবেন। আমি একটু এখানে চেকার বোর্ডটা আঁকি, ঠিক আছে? সবাই চেকার বোর্ডের ভিতরে দেখাবেন। চেকার বোর্ডটা কেমন হবে আমি একটু দেখাই দিই। এখানে একটা চেকার বোর্ড আঁকি, এরকম একটা বোর্ড তৈরি করেন, চেকার বোর্ড। এইভাবে চেকার বোর্ডটা আঁকায় ফেলো সবাই, আমার সাথে সাথে আঁকাও। এই বক্সটা আঁকা হয়েছে, এভাবে সবাই আঁকাও। জি স্যার। এরপরে উপরে আমি দিলাম, এটা কোন চিহ্ন, মেল না ফিমেল? ফিমেল। আর নিচে মেল, তাহলে মেলের যে গ্যামেটটা একটু আগে লিখলা, তাহলে মেলের গ্যামেট গুলি নিচের এই দুইটা ঘরে লিখবা, ফিমেলের গ্যামেট উপরের এই দুইটা ঘরে লিখবা। এই বক্সটা আঁকা হয়ে গেলে বলবা, আমি আগের এটা দেখাই। ক্যাপিটাল V1 স্মল ক্যাপিটাল V2 স্মল V2। ঠিক আছে? সরি স্যার, ক্যাপিটাল M দিয়ে করতেছি তো আমরা। আগে এইটা আঁকাই ফেলো, এইটুকু আঁকাই ফেলো, পরে আমি দেখছি কি। এইটা আগে আঁকাই নাও, এই বক্সটা। জেনেটিক্স তুমি যতই পড়ো, হাতে কলমে প্র্যাকটিস না করলে এটা মনে থাকবে না, ঠিক আছে? হয়েছে স্যার। হয়েছে, তাহলে এটা আমি মুছে দিলাম, এটা আমি মুছে দিলাম। হ্যাঁ, জি স্যার, মুছে দেন। ওকে। হ্যাঁ, এবার হচ্ছে দেখো, যেটা মেল গ্যামেট সেটা ওই যে মেল চিহ্নের জায়গায় লিখো, আর ফিমেলের জায়গায় ফিমেল চিহ্নিত গ্যামেট গুলি লিখো। স্যার একটু আবার বলেন। মানে এই যে এই চিহ্ন যে জায়গায়, সেখানে এই দুইটা গ্যামেট লিখো, আর যেখানে ফিমেল চিহ্ন দেয়া সেখানে ফিমেল গ্যামেট দুইটা লিখো, ওই চেকার বোর্ডের মধ্যে, ওই বক্সটার মধ্যে। আমি দেখবো, আচ্ছা স্যার। ভুল হলে অসুবিধা নেই, আমি ঠিক করে দেবো। সবার খাতাটা কিন্তু দেখবো। বক্সের ভিতর বসানোর পর ক্রস গুলি করে ফেলো, মানে কি আসে দেখো। বক্সের ভিতর লেখা হয়ে গেলে বলবা। স্যার সবগুলো সেম আসে। আচ্ছা, এই যে এরকম আসছে দেখো তো, এরকম আসছে, ক্যাপিটাল M1 স্মল m1, ক্যাপিটাল M2 স্মল m, এরকম সব। জি স্যার। তাহলে এবার লিখো সবগুলো বক্সের নিচে লিখো, সবাই শঙ্কর মিউলেটো। অর্থাৎ দেখো এখানে M1 এবং M2 ক্যাপিটাল যেটা, এরা হচ্ছে মেলানিন সৃষ্টিকারী জিন। তাহলে মেলানিন ক্যাপিটাল M যত বেশি থাকবে তত মেলানিন তৈরি বেশি হবে, অর্থাৎ তার গায়ের রং তত কালো হবে। তো ক্যাপিটাল M বা প্রকট জিনের উপর ভিত্তি করে কিন্তু এই বৈশিষ্ট্যগুলি নিয়ন্ত্রিত হবে।
তাহলে দেখো প্রকট আর প্রচ্ছন্ন জিন মেলানিন সৃষ্টিকারী আর মেলানিন সৃষ্টি করে না এরকম জিনের অনুপাত সমান, এই জন্য এরা হচ্ছে মিউলেটো, যে মাঝারি ধরনের গায়ের রং হবে। তো লিখে নাও সবাই শঙ্কর মিউলেটো। যদি এরকম চেকার বোর্ডে আসে তাহলে ঠিক আছে, এই যে এটার মতো। এরপরে পরের ধাপে যাও, যে এখানে লিখো যে মিউলেটো আর মিউলেটোর মধ্যে ক্রস। ঠিক আছে, মিউলেটো এবং মিউলেটো ক্রস, অর্থাৎ ওই যে দুইটা যে আসলো জীব, এদের মধ্যে দুইটার যদি ঘটানো হয় তাহলে সেই ক্ষেত্রে কি আসবে, এরকম গ্যামেট বানায় নাও। উপরে প্রথমে লিখবা যে M1 ক্যাপিটাল M1 স্মল m1, ওই জায়গায় লিখবা জিনোটাইপ, ওর পাশে বাম পাশে লিখো জিনোটাইপ দিয়ে ক্যাপিটাল M1 স্মল m1 ক্যাপিটাল M2 স্মল m2 এটা লিখো। তারপরে যে বক্সের মানে যে বৃত্তের বাম পাশে লিখো গ্যামিট, তাহলে এই 4 ধরনের গ্যামিট তৈরি হবে। এইভাবে সবাই লিখে ফেলো। এটুকু লেখা হয়ে গেলে বলবা। এইবার সবাই এই বক্সটা তৈরি করে ফেলেন, এরকম 16টা ঘর তৈরি করে ফেলবেন। আমি শুধু ক্রসটা ঢেকে রাখলাম, এখন এইভাবে বক্সটা তৈরি করে ফেলেন, যে বাম পাশে যে 4টা গ্যামেট আর উপরে এরকম 4টা গ্যামেট লিখে ফেলেন সবাই। আমি কিছু ক্লু দেব, সেই ক্লু এর উপর ভিত্তি করে রেজাল্ট আপনারাই বলবেন আমাকে কি হয়েছে। আচ্ছা, যারা আইডিগুলি লিখোনি আইডিগুলি লিখো, ঠিক আছে? যারা আইডিগুলি চ্যাট বক্সে লিখোনি দ্রুত লিখে ফেলো। বক্সটা হয়ে গেলে বলবা। বক্সটা হয়ে গেলে বলবা সবাই। ক্রস ক্রসটা ঘটায় ফেলো। জি স্যার, জি স্যার করেছি। ক্রস করা শেষ? জি স্যার। আচ্ছা, এবার আমি একটু বলি, আমি একটা ক্লু দিচ্ছি, এইটা অনুযায়ী রেজাল্ট দেখবেন। প্রয়োজন বোধে টেক্সট বইয়ের হেল্প নেওয়া যাবে। সেটা হচ্ছে যত জায়গায় ক্যাপিটাল এম, সেটা হোক M1 অথবা M2,
যত বেশি থাকবে সেটা হচ্ছে গায়ের রং তত বেশি কালো হবে। যেমন আমি একটু উদাহরণ দিই, যদি সবগুলোই ক্যাপিটাল M1 M2 তারপরে এরকম যদি হয় তাহলে সেটা হবে নিগ্রো। কি বোঝা গেছে? জি স্যার। তারপরে যদি একটা জায়গায়ও মানে ক্যাপিটাল মানে M1 M2 এরকম যদি না থাকে, অর্থাৎ প্রকট জিনগুলি যদি না থাকে, তাহলে সেটা হবে শ্বেতাঙ্গ। তাহলে যদি সমান সমান দুইটা থাকে, অর্থাৎ একটা ক্যাপিটাল M1 M2 এরকম মানে তাহলে মিউলেটো। এইভাবে তারপরে কোনটা গাঢ় কালো, এইভাবে সব লিখে ফেলেন চেকার বোর্ড দেখে, দিয়ে তারপরে বইয়ের সাথে মিলান। ক্যাপিটাল এম বা ক্যাপিটাল লেটার যত বেশি গায়ের রং তত বেশি কালো, যত কম তত কম কালো, একবারে নাই শ্বেতাঙ্গ। এইভাবে রেজাল্টটা বের করে ফেলেন সবাই। আগে লিখে নিয়ে তারপর টেক্সট বইয়ের হেল্প নিবা। আচ্ছা, একজন বলো তো প্রথমটা কি হবে? নেগ্রো। আর লাস্টেরটা? শ্বেতাঙ্গ। বাহ, আপনারা তো ভালোই পারেন দেখি সবাই, আপনারা তো অনেক অ্যাডভান্স। আচ্ছা, এইভাবে সবগুলো করে ফেলেন। ভেরি গুড, ভেরি গুড। আইডি 100 আসছো ক্লাসে? রজনী ক্লাসে আসো? এবার টেক্সট বইটার সাথে মিলাও, টেক্সট বইটার সাথে মিলাও। মিলিয়েছি। ভুল হয়েছে কারো? না স্যার। লাবিবা ক্লাসে আসো? আচ্ছা, তাহলে আমরা এখন আবার দেখি। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে কে দেখাবা বলো? খাতাটা দেখাও। খাতাটা দেখার পরে প্রেজেন্ট দিব এখন। ঠিক আছে? আচ্ছা,
এইখানে মিউলেটো মিউলেটো মিউলেটো। ঠিক আছে, খাতার উপর একটু আইডিটা লিখে দাও। অনেকে আইডি লিখে এখান থেকে বের হয়ে গেছে, ওইগুলো এখন সব অ্যাবসেন্ট দিব। এই খাতার উপরে তোমার আইডিটা লিখো। আচ্ছা 41। এবার আরেকজন দেখাও। আচ্ছা এবার কে দেখাবা? আচ্ছা আইডি 3 দেখাও। আইডি 3। আচ্ছা আর কার হয়েছে বলো? লাবিবা আছো? আইডি 16। হুম, সবাই চুপ। আচ্ছা আইডি 15, সরি। তারপরে আহ, সুমায়া তোমার হয়েছে? আইডি 37। তারপর নীলিমা হয়েছে তোমাদের? স্ক্রিন শেয়ার, হ্যাঁ এখানে দেখাও, খাতাটা জাস্ট রাখো। স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার না তো, তুমি ক্যামেরার সামনে ধরো। ওই যে লিনা যেভাবে দেখালো ওইভাবে দেখাও খাতাটা। সবাই চুপচাপ। বিপাশা আইডি 2, তোমারটা হয়েছে? জি স্যার। দেখাও খাতাটা। স্যার আমার তো ল্যাপটপে দেখানো যাবে না। আচ্ছা ল্যাপটপে। আর কে দেখাতে চাও? মন্দিরা। হুম, আরে সবাই একসাথে কথা বলে বোঝা যায় না। রিহা তোমার হয়েছে? রিহা। স্যার হ্যাঁ, করতেছি। খাতাগুলি দেখালে কি হয় যে ভুল থাকলে এগুলো মানে সংশোধন করে দেয়া যায়। স্যার মেসেঞ্জারে পাঠালে হবে না? মেসেঞ্জারে পাঠালেও হয়, কিন্তু এখানে তো ইনস্ট্যান্ট আমি সলভ করে দিতে পারতাম। মেসেঞ্জারে অনেক সময় দেখা যাচ্ছে একসাথে অনেকগুলি চলে আসে, পরে 3-4 দিন পরে দেখা হয়, এই আর কি। আচ্ছা অসুবিধা থাকলে মেসেঞ্জারে দিও, অসুবিধা নেই। রজনী আইডি 100। জি স্যার। হ্যাঁ ক্লাসে অ্যাবসেন্ট থাকা যাবে না তো, দরকার হলে একটু পড়ে নিতে হবে। হুম, এখন আজকে যদি অ্যাবসেন্ট থাকো, গতকালকের পড়াটা হয়নি ঠিক আছে, আবার আজকেরটা গ্যাপ দিলে এইটাও তো আগামী দিন হবে না, তাই না? দরকার হলে একটু সময় নিয়ে পড়ে নিতে হবে। আর কার হয়েছে? শাকিলার হয়েছে? তো যে জিনিসটা আমরা এতক্ষণ বোঝালাম এটা কি বুঝতে পারছো? জি স্যার। কোনো জি অসুবিধা স্যার। নাই তো? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা তো দেখি এটা ভালোই পারেন। আরেকটা জিনিস শিখাই, ছোট্ট আরেকটা জিনিস শেখানোর পরে আজকে শেষ করব। বর্ণান্ধতা ধারণা আছে এই জিনিসটা? জি স্যার, ক্লাস 10 স্যার। জি স্যার। হুম, তো বর্ণান্ধতা, মানুষের বর্ণান্ধতা একটি সেক্স লিঙ্কড জিনবাহিত রোগ। তো মানুষের ক্রোমোজোমকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। 2 ভাগে। কি কি? অটোজোম এবং আচ্ছা, তো এই যে
এই বর্ণান্ধতার যে জিনটা, এই জিনটা থাকে এক্স ক্রোমোজোমে। কোন ক্রোমোজোমে? এক্স ক্রোমোজোমে, অটোজোমে না, সেক্স ক্রোমোজোমে যে এক্স ওয়াই আছে, সেই এক্স এর ভিতরে থাকে এই বর্ণান্ধ যে জিন। তো মানুষের এক্স ক্রোমোজোমে বিদ্যমান প্রকট জিন চোখের রেটিনার বর্ণ শনাক্তকারী কোন কোষগুলো? তো আমাদের যে চোখের রেটিনা আছে, রেটিনার ভিতর দুই ধরনের কোষ থাকে, একটার নাম হচ্ছে রড কোষ আর একটার নাম হচ্ছে কোন কোষ। ঠিক আছে, হ্যাঁ। তো বলা হচ্ছে রেটিনার বর্ণ শনাক্তকারী কোন কোষগুলো স্বাভাবিক গঠন নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এই জিনগুলি কি করে যে কোন কোষগুলি মানে স্বাভাবিক কাজ বা স্বাভাবিক বিকাশ সেটা ঘটতে দেয় না। ঘটতে না দিলে কি হয় যে এই কোন কোষগুলি তার স্বাভাবিক কাজ করতে পারে না, যার ফলে কি হয়, মানুষ যে লাল সবুজের বর্ণান্ধতা, এই বর্ণান্ধতাগুলোর সৃষ্টি হয়, অর্থাৎ লাল এবং সবুজ রঙের যে বর্ণ সংবেদী কোন কোষগুলোর গঠনটা কি হয়, ব্যাহত হয়। কি বোঝা গেছে? তো যদি বলা হয় এক্স ক্রোমোজোমের যদি কোন কোষের গাঠনিক ত্রুটি থাকে, তাহলে কোন দুইটা রঙের মানে আইডেন্টিফাই সমস্যা হয়? বাংলাদেশের পতাকার রং মনে রাখলেই হবে। বাংলাদেশের পতাকার রং কি? তাহলে এই বাংলাদেশের পতাকার রং দিয়ে মনে রাখলেই হবে। এই প্রচ্ছন্ন জিনধারী লাল সবুজের যে পার্থক্য, সেই পার্থক্যটা তারা বুঝতে পারে না। এরপরে দেখো যে বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার মধ্যে যদি বিয়ে হয়, তাহলে পরবর্তী যে অফস্প্রিং বা পরবর্তী প্রজন্মে কি হবে সেটা আমরা দেখি। বর্ণান্ধের জন্য দায়ী জিন হচ্ছে এক্স সি, সি দ্বারা বোঝানো হচ্ছে কালার ব্লাইন্ড, আর স্বাভাবিক হচ্ছে এক্স প্লাস দ্বারা চিহ্নিত করা হয়। তবে বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ হবে কি এক্স সি ওয়াই, আর স্বাভাবিক মহিলার জিনোটাইপ হবে এক্স প্লাস এক্স প্লাস। এখন বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার যে সন্তানগুলি A1 জেনারেশনে হবে, তো সেইগুলো কি হবে দেখি একটু। তাহলে বর্ণান্ধ পুরুষের ক্ষেত্রে কি হবে এক্স সি ওয়াই, আর স্বাভাবিক মহিলা হবে এক্স এক্স বা এক্স প্লাস এক্স প্লাস। আচ্ছা, তো প্রথমটা দেখো যে প্রথম দুইটা এক্স সি এক্স প্লাস এক্স সি এক্স প্লাস, এইগুলি হচ্ছে কি যে বর্ণান্ধে জিন বহন করবে কিন্তু তারা বর্ণান্ধ হবে না। এই কন্যাগুলি বা মেয়েগুলি কি হবে, প্রথম বংশধরে যে মেয়েগুলি সবাই হচ্ছে বাহক হবে, অর্থাৎ এরা সবাই বর্ণান্ধের যে জিন সেই জিন বহন করবে কিন্তু তারা বর্ণান্ধ হবে না। কেন বর্ণান্ধ হবে না? কারণ বর্ণান্ধ হতে হলে দুইটাই বর্ণান্ধর জিন থাকতে হবে, অর্থাৎ এক্স সি হতে হবে। এরকম যদি হোমোজাইগাস অবস্থায় আসতো তাহলে মানে মেয়েগুলি হতো কি বর্ণান্ধ, কিন্তু দেখো এখানে আছে এক্স সি এক্স প্লাস, এটা বুঝছো? তাহলে এখানে একটা জিন আছে, একটা যদি বর্ণান্ধের জিন থাকে তাহলে কিন্তু সে বর্ণান্ধ হবে না, সে বাহক হবে। আর যদি দুইটাই থাকতো এক্সি এক্সি এরকম হোমোজাইগাস অবস্থায় যদি দুইটাই থাকতো তাহলে সব মেয়েগুলি হতো বর্ণান্ধ। আর আর এখানে দেখো যে পুত্রগুলো মানে ছেলেগুলি হয়েছে সবাই স্বাভাবিক। সবাই কেন স্বাভাবিক হয়েছে? কারণ এখানে দেখো বর্ণান্ধের কোনো জিন কিন্তু নেই, এই জন্য। এটা কি বুঝছো? আচ্ছা, এখন এই স্লাইডটা দেখে একজন বলো তো যে বর্ণান্ধ তাই আক্রান্ত হয় কারা বেশি, ছেলেরা না মেয়েরা? ছেলেরা, কারণ ছেলেদের বাহক হওয়ার কোনো সুযোগ নাই, তাদের এক্স সি যেটা কালার ব্লাইন্ডের জিন গেলেই তারা বর্ণান্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো A1 বংশের কোনো স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কিন্তু বাহক মহিলার সাথে কোনো স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুরুষের বিয়ে হলে ওই মহিলার 4 সন্তানের মধ্যে 2 জন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কন্যা হবে, আর একজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুত্র এবং একজন বর্ণান্ধ পুত্র জন্মলাভ করবে। আচ্ছা, এখন তোমরা এবার হচ্ছে তোমরা নিজেরা খাতায় করো, এটা হলেই শেষ, যে স্বাভাবিক পুরুষ আর বর্ণান্ধ মহিলা যদি হয় তাহলে তাদের পরবর্তী প্রজন্মে কি হবে? আমি আবারও বলছি, স্বাভাবিক পুরুষ আর বর্ণান্ধ মহিলার যদি হয় তাহলে তাদের ছেলে মেয়েগুলি কি হবে? এটা সবাই চেকার বোর্ডে মানে খাতায় প্র্যাকটিস করো, দিয়ে আমাকে দেখাও। কারণ চেকার বোর্ড
মানে কিভাবে এইগুলি করতে হয় অনেকবার দেখানো হয়েছে, আশা করি অসুবিধা থাকার কথা না। অসুবিধা আছে? হ্যাঁ, সবাই একটু দেখাও তো কি হয় রেজাল্ট। আচ্ছা, আরো সহজ করে দিই, বর্ণান্ধ বাবা বর্ণান্ধ মা, এটা বলো কি হবে। বর্ণান্ধ বাবা বর্ণান্ধ মা যদি হয় তাহলে তাদের ছেলে মেয়েগুলি কি হবে? না, আমি বলছি বাবাও বর্ণান্ধ মাও বর্ণান্ধ, ভালো করে দেখো কি হবে। এটা রেজাল্ট দেখি কি হয়। হয় তাহলে ছেলে মেয়ে কি হবে? আচ্ছা, সবাই বর্ণান্ধ হবে। আচ্ছা, এটা প্রথমে কে বললেন? আচ্ছা, উত্তর কি পরে বলবো, আরেকজন কেউ বলবেন? এই যে এখন যেগুলি শিখাচ্ছে এই বর্ণান্ধতার এই কোশ্চেন বোর্ড পরীক্ষায় প্রায়ই আসে, অনেকবার আসছে, সম্ভবত গত বছরও আসছে। আমাদের এই ক্লাসটা শেষ হবে কয়টায়? আচ্ছা, তাহলে তো শেষ। আরেকজন বলেন, আরেকজন কে বলতে চান কি হয়েছে রেজাল্টটা? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো যে বর্ণান্ধ বাবা এবং বর্ণান্ধ মা যদি হয়ে থাকে তাহলে তাদের যে সন্তানগুলি হবে তারা সকলেই বর্ণান্ধ হবে। তো আগামী দিন আরো একটি বিষয় নিয়ে কথা হবে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবে। তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।